বাড়িতে এই মুহূর্তে পিনপতন নীরবতা। তিতির ঈশানকে বসানো হয়েছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। তিতিরকে ঘিরে সব চাচি বোনেরা বসেছে। অনিমা নিশি তাকে ধরে দুধারে বসে আছে। তিতিরের সাইডে চেয়ারে বসে আছেন রাশেদ দেওয়ান। মেয়েটা এক প্রকার জড়সড় হয়ে আসে। রাহেলা দেওয়ান আদুরে শাশুড়িকে নিয়ে বসেছেন। নাইম ব্যস্ত হাতে ডিএসএলআর নিয়ে বিয়ের ফটো সেশনে ব্যস্ত। রাইসুল দেওয়ান বলছেন ছেলের ঠিক পাশেই। রিশা, রোশনি, রাফি অবশ্য তাদের বড় ভাইয়ের দলে। তার মহা উত্তেজিত হয়ে আছে এই মুহূর্তে। ঘুরে ঘুরে বারবার কনেকে দেখছে। কাজী সাহেব ফিরে তাকালেন রাইসুল দেওয়ানের দিকে। বিয়ের কাজ শুরু করবেন অনুমতি চাইলেন। রাসুল সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব হাতের নথিটা খুললেন। গলা পরিষ্কার করে নিলেন খানিকটা। আজকে একটি বিশেষ দিন, পবিত্র দিন। বিয়ে দুটো মনের পবিত্র মিলন, পবিত্র বন্ধন। খোদার তরফ থেকে এটি পূর্ণ নির্ধারিত। ইহকাল পরকালের জন্য এক হ। জনাব রসুল দেওয়ান আর জনাব রাহেলা দেওয়ানের বড় এবং একমাত্র পুত্রের সাথে মৃত জনাব হেলাল শিকদার এবং মৃত জনাবা তনয়া শিকদারের একমাত্র কন্যা মেহেরুমা আশার তিথির ৩০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। কাজী সাহেব তিতিরের দিকে ঘুরে বসলেন। হাঁটু অবধি লম্বা, ঘোমটা টানা, চোখ ছলছল করছে। টুপ টুপ দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার কোলের ওপর। বাড়ির সকলের দৃষ্টি তার উপর। কাজী সাহেব পুনরায় নাম পরিচয় উল্লেখ করলেন তিথিরকে। তারপর স্পষ্ট করে বললেন, আপনি মেহরুমা আশার তিথির ৩০ লক্ষ টাকা দেনমোহর রে ঈশান আশার দেওয়ানকে বৈধ স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে কবুল করুন। তিতির থমকে থাকে। কথাটা গলার ভিতরে দলা পাকিয়ে আসে। বুকের ভেতরটা চিনচিন করছে। বিয়ে প্রতিটা নারীর স্বপ্নের মতো। এই বিশেষ দিনটা অপেক্ষায় সকল নারী করে। হাজার হাজার স্বপ্ন বোনা তাকে। তবে আজ দুজন মানুষের বোধহয় এ নিয়েও আরও বেশি অনুভূতি কাজ করে। তারা হলো বাবা মা। কাজী সাহেব তার বাবা মায়ের নাম উচ্চারণের সময় মৃত বলার সাথে সাথে বুকের ভেতরটা চিনচিন করে উঠল তার। হুট করে অনুধাবন করলো এই বিশেষ মানুষ দুটো তার বিশেষ দিনে তার পাশে নেই, কোথাও নেই, গোটা দুনিয়ায় নেই। ঝরঝর করে কেঁদে ফেলে তিতির। অস্ফুট স্বরে দুটো শব্দ বেরিয়ে এলো মুখ থেকে, বাবা মা। কান্না তোরে আর কথা বলতে পারল না সে। ঘরময় সবাই বুঝলো তিথির অবস্থা। এক মুহূর্তে সবার চোখ ছলছল করে উঠল। রাহেলা দেওয়ান শাড়িরে ছিল, মুখ চেপে দিলেন। বাড়ির কর্তাদের চোখের পানি জমল। রাহেলা দেওয়ান উঠে গিয়ে গেলেন সেদিকে। নিশি সরে গিয়ে জায়গা দিল তাকে। আগলে নিলেন মেয়েটাকে। আলতো করে চুমু দিল ললাটে। ওরা খুব খুশি হচ্ছে মা, খুব খুশি। তোর মায়ের ইচ্ছে ছিল এটা। আজকের দিনে তাদের আক্ষেপে কাঁদলে তারা কষ্ট পাবে বল। তিতির জড়িয়ে ধরল শাশুড়িকে। রাহেলা দেওয়ান হাত বুলিয়ে দিলেন। আমি তোর মা না? গোটা পৃথিবী জীবনে এই দুটো মানুষ করেছি, আমার মেয়ে তুই, খুব আদরের। আজকের পর থেকে সে সম্পর্কে আরও শক্তপোক্ত হলো। তুই আমার নারী ছেড়ে ধন, আমার একমাত্র ছেলের বউ। আমি কিন্তু তোর শাশুড়ি হতে পারবো না, তাই বলে কোনো কালেই আমি তোর মা, আজীবন মা থাকবো। কেঁদছিস কেন? আমি তোর বড় মামা, তোর বড় বাবা, আর মা না? এমন কাঁদলে আমার কষ্ট হয় না? আমাদের তো মনে হয় তোর বাবা মা হতে পারেনি তাহলে। তিথির এবার অন্তরটা জুড়িয়ে গেল তার বড় মামির কথায়। সত্যি তো, এই মানুষগুলো ওকে কখনো বাবা মার অভাব বুঝতে দেয়নি, বিশেষ করে বড় মামা, বড় মামুনি। আজ তারাই তার শ্বশুর শাশুড়ি। এই জীবনে আরও কোনো কিছু কামতি রাখেনি তারা। না আদর, না যত্ন, না তো ভালোবাসা। যাদের চলে যাওয়া তারা চলে গেছে, খোদার বান্দা খোদা নিয়ে গেছেন, এটাই তো ভবিতব্য। খোদার মর্জির কিসের আক্ষেপ, কিসের আফসোস, যেখানে খোদা একবার পরিবার দিয়েছে তাকে। তিথি রাহেলার দিকে তাকে আদুরে ভঙ্গিতে মৃদু হাসতে চাইল। রাহেলা আলতো হাতে শাড়ির আঁচলে চোখ মুছিয়ে নিয়ে আমিনাদের ইশারা করলো তাকে সামলাতে। নিজের চোখ মুছতে মুছতে উঠে গেলেন সেখান থেকে। কাজী সাহেব আবারও জিজ্ঞাসা করলো তিতিরকে। এবার খানিকটা দম নিয়ে জোরে শ্বাস টেনে নিল তিতির। কান্নার সময় এখনো ফোপাচ্ছে। তারপর সময় নিয়ে ধীরে ধীরে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। কাজী সাহেব দ্বিতীয়বার বললেন, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। সবশেষে তৃতীয়বার মতো, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ঘরময় সকলের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। নাইম সব অ্যাঙ্গেলে ভিডিও ছবি নিয়ে ব্যস্ত। কাজী সাহেব এবার ঘুরলেন ঈশানের দিকে। ঈশান স্থির হয়ে বসে আছে। এমনটা তাতে
পুরুষ মানুষের মনের মধ্যে ঠিক কী চলে সেটা কি নারীর মতো প্রকাশ পায় না বোধহয়। ক্ষেত্রবিশেষে হাতে গোনা কিছু পুরুষের প্রাপ্তির খুশিতে আবেগে প্রকাশ ঘটতে দেখা যায়। তবে ঈশানের মতো কঠিন মনে পুরুষের হৃদয়ে তার ভাষার নেহাত অপছন্দের নারীটিকে গোটা জীবনের মতো নিজের সাথে হালাল করে বাঁধার অনুভূতি কী হতে পারে তা হয়তো অপ্রকাশিত শ্রেয়। বলা বাহুল্য ঈশানের মধ্যে আর একবারের জন্য তাকায়নি তিতিরের দিকে। সেটা কেন তার হিসাব আমাদের কাছে থোড়াই থাকবে। হতে পারে বউ নামক ওই হালাল নারীটির চোখে পানি তার কঠিন হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, অথবা অপছন্দের পরিমাণ বেশি হওয়ায় সে চোখের পানি সহ্যের সীমার ঊর্ধ্বে, কে জানে। হবে হয়তো কিছু একটা। বাড়ির সব দৃষ্টি এবার ঈশানের দিকে। কাজী সাহেব আবার স্পষ্ট গলায় উচ্চারণ করলেন, ঈশান আশ্রয় দেওয়ান, আপনি কি জনাব মৃত হেলাল শিকদার আর জনাবা মৃত তনয়া দেওয়ানের একমাত্র কন্যা রেহনুমা হেলাল তিতিরকে 30 লক্ষ 1 টাকা দেনমোহর আপনার বৈধ স্ত্রী হিসেবে কবুল করলেন? ঈশান সময় নিল না, তবে দম নিল খানিকটা। মাথা নাড়ল সে, দৃঢ় গলায় উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। জি, আবার বলুন। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আর একবার। এবার ঈশান আর চোখে একবার নজর ফেলল তিতির দিকে। তিতির মাথা নিচু করে শাড়ির অংশ ধরে বসে আছে, কাঁদছে। ছোট্ট শরীরখানা কেঁপে পড়ছে বারংবার। লাল দোপাট্টাখানা একদম অনেকটা সমানে অবধি টেনে দেওয়া। বাড়ির বেনারসিতে গা ভর্তি গয়না নিয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। জি, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ঘরমার সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব দেওয়ালে হাত তুললেন। তিতির হঠাৎ ঈশানের দিকে তাকালো। ঈশান তার দিকে তাকিয়ে কি তাই তো মনে হলো। তীরের সূক্ষ্ম ফলা এসে বুকে লাগলো তার। ঈশান বুঝতে দিল না, ভাবলেহীনভাবে অন্যদিকে খেয়াল করলো। সবাই প্রায় নিঃশব্দে চোখ মুছল। রিশা, রোশনি, রাফি তিনজনে এক প্রকার চিৎকার শুরু করে দিল খুশিতে। ঘরময় ছোটাছুটিতে ব্যস্ত। ইয়ে, বারবি এখন বড় ভাইয়ের বউ, বারবি এখন বড় ভাইয়ের বউ। ছোটদের কথা শুনে হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। বউ শব্দটা যতবার কানে এসে বুকের বাপাসটা কেমন মোচড় দিয়েছে উঠছে তিতিরে। একাই অনুভূতি বোধহয় ঈশানেরও হচ্ছে। ঈশান অবাক, এ কেমন অনুভূতি? অসময়ে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ফাল্গুনের নাতিশীতোষ্ণ আবহাওয়া। হঠাৎ করে প্রকৃতি রুষ্ট হয়ে নাকি নবদম্পতিকে শুভকামনা জানাতে এ পথ বেছে নিল তা বলা মুশকিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অন্য অন্য বিয়ে শাদী থেকে বিয়ে ভিন্ন। না আছে কনে বিদায়ের ঝাঁকি, না আছে মেয়ে পরের ঘরে চলে যাওয়ার কান্নাকাটি। বাড়ি জুড়ে খুশির আমেজ সবার মধ্যে। ঘরের মেয়ে আজ ঘরের বউ। নয়ন, নিয়াজ, সাজিদ, নাই মিলে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিল। খাবার দাবার পর্ব মিটে গেছে এর মধ্যে। তমার পরিবার ইতিমধ্যে চলে গেছে, তমা রয়ে গেছে অবশ্য। আজকে সে এখানে থাকবে। নিয়াজ, সাজিদ, ওদের কাউকে যেতে দেওয়া হয়নি। যেতেও না ওরা। কী করে যেত? বন্ধুর বাসর বলে কথা, কত দায়িত্ব। সবাই এর মধ্যে সুন্দর করে ঈশানের ঘরের বাসরের জন্য সব সাজিয়ে ফেলছে। ঈশান তিতিরকে পাশাপাশি বসিয়ে খাবার খাইয়ে তিতিরকে নিয়ে যাওয়া হলো এক ঘরে। ছেলেমেয়েরা নানান দুষ্টুমি করবে এখন। যথেষ্ট রাত হয়েছে। বড়রা কেউ আর তাদের আনন্দে বাধা দিতে চাইল না। সবাই কাজ মিটিয়ে চলে গেল নিজেদের ঘরে। যা যা বলে দিলাম মনে আছে তো? অনিমার কথা তিতির মোটেও মাথা তুলল না। লজ্জায় আড়ষ্ট হলো। নত মস্তিষ্ক আরও নত হলো। কিসব উল্টোপাল্টা বলা হচ্ছে তাকে। তিতিরের লাজে রাঙা মুখটা দেখে হেসে উঠল সবাই। তিতির বসে আছে ফুলের রাজ্যে যেন। পুরো ঘরময় লাল, সাদা, নানা রঙের ফুলে সাজানো। দেওয়ালে কিনারে ঘেঁষে ক্যান্ডেল বহর। ফুলের মধ্যে দিয়ে জড়ানো ফেরি লাইটের সোনালি আলোয় ঘরটা আরো ঝলমল করছে। সফেদ বিছানার পর লাল টুকটুকে বউ বসে আছে, হাঁটু অব্দি ঘোমটা টেনে দেওয়া। তিতিরের শরীরটা অবশ লাগছে। অনুভূতির জোয়ারে নিজেকে হাতড়ে বেড়েছে। ঈশানের রুমে এভাবে তাকে বসিয়ে রাখা হয়েছে। আজ থেকে তারা স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আবদ্ধ। বারবার তাকে এই একটা কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। শোন, ফিল্মের ন্যাকা নায়িকাগুলির মতো একদম করবি না, বুঝলি? ওই যে নাটক করছে না, দাঁড়া দেখাচ্ছি। তমা এক লাফে সরে গিয়ে দূরে দাঁড়ালো। নিজের ওড়নাটা মাথায় দিয়ে কনে সাজার নাটক করলো। ওড়নাটা কামড়ে ধরলে হাতে। কাঁদো কাঁদো মুখ করে দুহাত সামনে দিয়ে নিষেধ করার ভঙ্গি বলল, তুমি দিও না গো বাসর ঘরের। হো হো করে সবাই হেসে উঠল ঘরের। সাথে সাথে সবার এগিয়ে চিত হয়ে শুলো তিতির পায়ের সামনে। হাতের গোলাপখানা নাটকীয় ভঙ্গিতে বাড়িয়ে ধরল তাদের দিকে। আপাতত সে ঈশান সেজেছে। কণ্ঠ মোটা করে ঘোমটার
কোনা তুল্য খানিকটা সুখের পরশ দেব তোমায়, থেকো না গো দূরে, শান্তি খুঁজে দেব আমার প্রেমের আদরে। ঘরের মধ্যে এক একজন হাসতে হাসতে লুটোপুটে খাচ্ছে। তোমার অভিনয় গানের লাইনের মানে বুঝলেও মেজের হুমড়ি খেয়ে হাসছে রিয়া, রোশনি আর রাফি। নিশি নূর গড়িয়ে পড়ছে একে অপরের দিকে। অনিমা ঋতু হাসতে হাসতে চোখ আসা পানি মুছছে। তিতির রক্তিম মুখ করে এখন অস্বাভাবিক রক্তিম হয়ে গেছে আরো। একটু আগে অনিমা শিখিয়ে দেওয়া সেসব, আর এখন তো আমার এহেন পাগলামি। লজ্জায় মরে যাচ্ছে সে। অনিমা এগিয়ে এসে বসলো পাশে। এখনই এমন লজ্জা পেলে চলবে? আমার বন্ধুটা তো এখনো ঘোমটা তোলেনি। তিতির কিছু বলতে পারল না। নারী সত্তা জেগে উঠছে বারবার, ভেসে উঠছে স্বামী নামক ওই মানুষটার মুখচ্ছবি। ভেজা চোখ জোড়া আড়াল করে বাড়ির ছেলের দায়িত্ব পালন করছে নয়ন। ভাইয়ের বিয়ের দায়িত্ব বলে কথা, কিন্তু বুকটা যে ভীষণ জ্বলছে, ভীষণ জ্বলছে। চোখের সামনে এতগুলো বছর আগলে রাখা তার নয়নের মণিটা আজ অন্য একজনের নামে কবুল বলবে। বুকের বাঁ পাশটা আর বেঁচে থাকতে সায় দিচ্ছে না। পরিবার, বড় ভাই, বাবা, মা, দিদা সবার খুশির কথা ভাবতে গিয়ে নিজের সুখটা গলা চেপে মেরে ফেলে দিল সে। একটি বার মুখ ফুটে কথা অবধি বলতে পারল না সে কথা। এই জীবনে আর পারবে না, কক্ষণে না। সে অধিকার তার আজ নেই। তার উপর হারাম তকমা জারি করা হলো আজ থেকে। আজ থেকে তার মণিটা তার বড় ভাইয়ের বউ। পুরুষ মানুষ কাঁদতে পারে না, না হলে সে বোধহয় দুনিয়ার এক করে কাঁদত আজকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে অধিকার তার আর নেই। ঈশান বসে আছে নিচতলায় বন্ধুদের সাথে। নয়ন সেখানে থাকতে পারল না। কিছুক্ষণ পরে ঈশানকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে। সবাই সেই প্ল্যান করছে, হাসি ঠাট্টা। তার বুকটা আরো ঝাঁঝরা হয়ে আছে। নয়নের মাথা ব্যথার দোহাই দিয়ে উঠে এলো দোতলায়। এখানেও সমস্যা। ঈশানের ঘর থেকে শোনা যাচ্ছে নারীস্বরে হয়ে উঠলেন, বাড়ির সব মেয়েরা এখন ওখানে কি নাকি। তিতিরের কাছে সবাই ঠায় দাঁড়িয়ে রইল সিঁড়ির মাথায়। ঘুরে নিজের ঘরে উদ্ধত হতে পিছন থেকে মেয়ের কণ্ঠ ডাক এলো, নয়ন ভাই। তমার গলা। ভেজা চোখ জোড়া দ্রুত হাতে মুছে নিয়ে পিছন ফিরে নয়ন হাসি মুখে তাকিয়ে রইল। ঈশানের ঘরটা বেশ ওদিকে হওয়ায় ছুটে এলো তমা। দাঁড়ানো নয়নের সামনে। হাঁপাচ্ছে মেয়েটা। কিছু দরকার? তমা দুদিকে মাথা নাড়ল। না তো। আপনাকে কি আমি শুধু দরকারে খুঁজি? না, নয়তো এত দৌড়ে আসলে। ভাবলাম ওদিকে কিছু লাগবে কিনা। না, লাগবে না। আপনাকেই খুঁজছিলাম তখন থেকে। কোথায় ছিলেন? নিচেই তো ছিলাম। সব কাজ শেষ? নয়ন মাথা ঝাঁকায়। ওদিকে কোথায় যাচ্ছ? আমার রুমে। তমা মুখে ভাঁজ পড়ল। এমা, এখন রুমে কেন? ঘুম দরকার একটু। তমা আকাশ থেকে বলল, বলেন কি? এখন তো বড় ভাইয়া বাসর ঘরে ঢুকবে, গেট ধরবো না আমরা ভাই বোনেরা? আপনি এমনি এমনি বউ দিয়ে দিব? বারবার ঈশানের বউ, ঈশানের বউ শব্দটা বিরক্ত লাগছে নয়নকে। ভয়ানক কষ্ট হচ্ছে। এই যেমন এখন হলো। মলিন হাসলো। তোমরা করো, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো আমার সাথে সাথে চকিত হলো। দু পায়ে এগিয়ে ব্যস্ত হাতে হাত ছোঁয়ালো নয়নের কপালে। নয়নও চমকে গেছে তোমার এহেন কাজে। পিছিয়ে এলো খানিকটা। এমা, আপনার শরীর তো গরম, ওষুধ খেয়েছেন? তেমন কিছু না, যাও তোমরা আনন্দ করো। নয়ন চলে যাওয়ার জন্য ঘুরলো। তোমার সামনে এসে দাঁড়ালো। খেয়েছেন কিছু? আপনাকে খেতে তো দেখলাম না। খাবারে আর ওষুধ নিয়ে আসি কেমন? কোনো দরকার নেই। খেয়েছি। সত্যি তো? হ্যাঁ। এখন যাও ওদিকটায়, আমাকে নিয়ে ভাবতে হবে না। তমা আশ্বস্ত হলো। কি নাকি বোঝা গেল না, তবে নরম গলায় ডেকে বলল, নয়ন ভাই। নয়ন চলে গেছে বেশ খানিকটা। আবার ডাকলো তাকে। আমাকে কেমন লাগছে বললে না তো? খুব সুন্দর। নয়ন আর দাঁড়ালো না। নিজের ঘরে ঢুকে আটকে দিল দরজা। তমা কিন্তু খুশি হতে পারল না। নয়ন ভাই যতই বলুক খুব সুন্দর, বেশ খেয়াল করছে নয়ন ভাই তাকে দেখেইনি আদতে। বসার ঘরের দেওয়াল জুড়ে রাজত্ব করা পুরোনো আমলের বিশাল দেওয়াল ঘড়িটা কাঁটাটা টিকটিক করছে। অন্য দিনের মতো আজ শব্দটা ঈশানের কানে এসে বেশ জোরে সরে লাগছে। কই, অন্যদিন তো এই শব্দটা কখনো খেয়াল করে না, শোনাও যায় না। বাইরে তুমুল বৃষ্টি। দরজা জানলা আটকানো থাকা সত্ত্বেও সামান্য ভেন্টিলেটর ছিদ্র দিয়ে সেই শব্দ ভেসে আসছে ঘরের ভিতরে। বসার ঘরে সবাই গা এলিয়ে ফোনের স্ক্রিনে চোখে রাখা ঈশানে। পাশের সোফাগুলোতে বসে আছে নিয়াজ, নাইম, শাহিদ। তারা বিয়ের ছবিগুলো দেখছে আর বারবার চোখে তাকাচ্ছে ঈশানের দিকে। ঈশানের মধ্যে ঘরে যাওয়ার কোনো তাড়া দেখতে পাওয়া যাচ্ছে না। নাইম খোঁচা দিয়ে নিয়াজকে বলে, বল না ওকে, বাসর রাতে তেরাটা কি সারা রাত এখানে শুধু মুখে বসে থাকবে নাকি? নিয়াজ হতাশ দৃষ্টিতে রাখলো ঈশানের দিকে।
গাধাটা নাকি ওরকম মোমের মতো একটা বউ বাসর ঘরে রেখে ঠায় ফোন চালাচ্ছে। কন্ট্রোলের দাঁত দিতে হয় শালা। তেরামি 1 নাম্বার প্রাইজ ওর পাওয়া উচিত। নিয়াজ উঠে এসে দাঁড়ালো নাইমকে ঘেঁষে। সাজিদ নাইম অধীর আগ্রহে তাকিয়ে আছে সেদিকে। নিয়াজ বেশ গলা নামিয়ে আনলো, দেওয়ান সাহেব কি উপোস ভাঙবেন না? ঈশান বিরক্ত চোখে তাকালো। নিয়াজ সরে আসলো খানিকটা। না মানে বলেছিলাম, উপোসের তো একটা সময়সীমা আছে, তাই বলেছিলাম। জন্ম থেকে পুরুষ হওয়ার পর এতদিন ছিলেন, ভালো কথা, পুণ্যের কথা। তবে এই যে কবুল করে উপোসটা ভাঙার কিন্তু পুণ্যের মধ্যে পড়ে না। ঈশানের তপ্ত দৃষ্টি গলার স্বর আরো নামিয়ে ফেলল নিয়াজ। শুকনো ঢোক গিলল, উঠে দাঁড়িয়ে সরে গেল। সাজিদ বের হলো। এবার গলা উঁচু আঙুলে নাচিয়ে কড়া গলা বলল, তাহলে সত্যি ভাববো উপোস আজকে তুই সত্যি রুষার কাছে ভেঙেছিস তুই? হোয়াট ননসেন্স নিয়াজ! ঈশানের ধমকে নড়ে চড়ে নিল নিয়াজ। জায়গার মতো তীর মেরেছে। দেওয়ান সাহেবের চরিত্রে আঙুল তোলা আজ নিয়াজ বাঁচলে হয়। আমি কেমন জানিস না তোরা? আমি ওরকম মেয়ের সাথে? আর ইউ কিডিং মি? নিয়াজ দুহাত তুলে থামানোর ভঙ্গিতে বলল, তাহলে বউয়ের কাছে যাচ্ছিস না কেন? ওটাই তো দাঁড়ায় এখন এনার্জি নেই। আর একটা বাজে কথা বললে বলার জন্য গলার আওয়াজও খুঁজে পাবি না, বলে রাখলাম। এবার সাজিদ উঠে দাঁড়ালো। তোকে সেই ল্যাংটা কাল থেকে চিনি, নাটক করবি না। যাচ্ছিস না কেন ঘরে? তিতিরের প্রতি উইক হয়ে যাবি তাই? ওকে দেখলে তোর সো কল্ড ইগো জাহির হয়ে তোর জ্বালাময়ী কথাগুলো বলতে পারবি না তাই? আমি ওর প্রতি কখনো উইক হব না। আই ডোন্ট ইভেন লাইক হার। কাকে বোঝাচ্ছিস, নিজেকে নাকি আমাদেরকে? আমাদের হলে বলবো দরকার নেই, আমরা তোর থেকে ভালো তোর মনের কথা বুঝতে পারি। আর যদি বলিস নিজেকে বুঝতেছিস, তাহলে বলবো দিস না, অযথা নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। খানিকটা থামলো সাজিদ। ঈশান নির্বিকার অন্যদিকে দৃষ্টি নিয়ে বসে আছে। তবে যদি কারণটা রুষা হয়, আমি বলবো আমি সামলে নেব সবটা। এর জন্য তোর তিতিরকে আমি সাফার করতে দেব না। ঈশান ফট করে মুখ তুলল। চোখের মধ্যে তপ্ততা মিলিয়ে গেছে। কেমন একটা অসহায় লাগলো তার দৃষ্টি। বন্ধু নীরব রূপ তারা কেউ দেখে অভ্যস্ত নয়। তবে ঈশান সামলে নিল সাথে সাথে। গম্ভীর করে বলল, সময় মতো সব হবে। সময়ের আবেগে প্রকাশ বড় বড় মিশন ঘেঁটে দেয়। এটা নিশ্চিত তোকে বোঝাতে হবে না। সাজিদ বন্ধুর কথার জবাব দিতে পারল না। সাজিদ বুঝতে পারল ঈশান কি বোঝাতে চায়। তার মানে তিতিরকে একসেপ্ট করবে না, কষ্ট দেবে। তবে এই কথার পর তার দেওয়া কোনো যুক্তিই টেকে না, কারণ ঈশানের কথা শতভাগ সত্যি। তার থেকে বড় কথা আবেগে চাপা দেওয়ার কারণটা নেহাত ছোট নয়। সেই কারণে সুরটা এত ভয়ঙ্কর। সেই কারণে গোটাটাতে জানি আরও কত কি জড়িয়েছে। তিতির এখনও ছোট, তার থেকে বড় কথা বয়সের আন্দাজ, ওই ধরনের দুনিয়া, সেই দুনিয়ার ভয়ঙ্কর কার্যকলাপের সাথে সে মোটেও পরিচিত নয়। আবেগে ভাসিয়ে তার বিপদ ডেকে আনা থেকে ঢের ভালো সুখ যত দেরিতে আসে, আর শেষ অবধি যে তাকে সুখে জড়িয়ে রাখে। আর রইল কথা ঈশান। হাসি পেল সাজিদের। সাজিদ ঈশানের ঘাড়ে হাত রাখে। ঈশান চুপ করে যা, যা ঘরে যা, বোঝাপড়া গিয়ে কর। তোর বউ তুই কিভাবে সামলাবি তোর ব্যাপার। ঈশান উঠে দাঁড়ায়। ফোনখানা পাঞ্জাবিতে রাখে, ঘড়ির দিকে তাকায়। রাত 12:15। ঘরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু শরীর ক্লান্ত, অসম্ভব ক্লান্ত। আজকে সারাদিন যে ধকল খেয়েছে, লম্বা ঘুম না দিলে চলবে না। ঈশান নিজের ঘরের সামনে এসে দাঁড়াতে ঘরের ভিতর থেকে সবার গলা শুনলে পেল, যা ভিতরে, লজ্জা পাচ্ছিস নাকি? ঈশান ঘরে তাকায়। নিয়াজরা তিনজনে এসে দাঁড়িয়েছে তার পিছনে, বাঁকা হাসছে তিনজনে। ধরে ভিতরে নিব? আমাকে এত দুর্বল লাগছে? তবে ভিতরে যে আছে তাকে দেখলে হবি। শাট আপ। অমনি উনি ঋতুকে জিজ্ঞাসা করলো, ওর মেয়ে হয়ে আজকের দিনে তোর বউকে দেখে প্রশংসায় মুখে ফেনা তুলে ফেলছে। খোদা তোকে তাদের ছেলে করে পাঠালো না রে। ঋতু তো বলেছে আগে জানলে ভাই একটা দত্তক দিতে বলতো তার বাপ-মাকে। এ বুড়ো বসে তাও তোর বউকে নিয়ে যেত। তোরা থামবি, অসহ্য লাগছে। তিনজনে শব্দ করে হেসে ফেলল। ভালোবাসি না পছন্দ করি না বলতে বলতে হেদিয়ে মরা তাদের বন্ধু তিতিরকে দেখার পর রিয়াকশন কী হবে দেখার জন্য তর সইছে না কারো। তবে বেশি আশা তারা মোটেও রাখেনি। এই ছেলে তো ভাঙবে তবু মচকাবে না। ঈশানের সাড়া পেতে ঘরের ভিতর থেকে হুড়মুড়ি বের হয়ে দরজা আটকালো সবাই। এ আবার কি সমস্যা? ঈশান ভুরু কুঁচকে ফেলল, কপালে ভাঁজ। অনিমার দিকে প্রশ্ন চোখে তাকালো।
আমি আমার ঘরে আমি এখন যেতে পারবো না? পারবি না। টাকা দে। কিসের টাকা? কিসের টাকা মানে? হুড়পড়িকে বিয়ে করছো, এমনি এমনি তার কাছে যেতে দেবো? খরচা আজ করতে হবে। ঈশানের এত কিছু বিরক্ত লাগছে, এমনিতে মন মেজাজ ভালো নেই, তার উপর শরীর ক্লান্ত। এখন এসব কাহিনী করার কোনো মানে হয় না। আই অ্যাম সো টায়ার্ড, শরীর খারাপ লাগছে, বোঝ একটু। যা বলার সকালে বলিস। সবাই জোরাজুরি করতে পারে, তবে ঈশানের অ্যাক্সিডেন্টের কথা মনে হতে নিমেষে থেমে গেল সবাই। সকালে দিবি তো? ঈশান মাথা নাড়ে, বাকিরা কথা বাড়ে না। দুজনে ক্লান্ত, তাদের মতো ছেড়ে দেওয়াই উচিত। অনিচ্ছার সাথে দরজা ছেড়ে সরে দাঁড়ায়। বি জেন্টাল, বাচ্চাবে। কথাটা বলে নিয়াজ দৌড়ে করিডোর পেরিয়ে যায়। সবাই অট্টহাসিতে ফেসে পড়ে। ঈশান তপ্ত চোখে চেয়ে দেখে সবাইকে। সবাই এর মধ্যে হাসতে হাসতে যে যার রুমে চলে যায়। ঈশান ধীর পায়ে ঢুকে ঘরের মধ্যে। আলো নেভানো গোটা ঘরে, তবে সারি সারি ক্যান্ডেল পুরো ঘর জুড়ে। হাত বাড়িয়ে লাইটের সুইচ চাপাতে ফেরি লাইটগুলো জ্বলে ওঠে। বিছানার উপর ফুলের রাজ্য, থরথরে সাজানো ফুল দিয়ে। সেখানে গুটিসুটি মিলে বসে আছে তিতির। বাঁ পায়ের আঙ্গুলে অন্য পায়ের আঙ্গুল চেপে ধরেছে। হাত কাঁপছে মেয়েটার। ঈশান দরজা আটকে ভিতরে আসে। ঘরের বড় বাল্ব খুলে নেওয়া হয়েছে। অগত্যা এই অবস্থায় থাকতে হবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার কেমন একটা অস্থির অস্থির লাগছে, ঘামছে রীতিমতো। এসির রিমোট চেপে পাওয়ার কমিয়ে দিল। ঈশানের কোনো সারা শব্দ না পেয়ে তিতির ততক্ষণে ধীরে সুস্থ বিছানা ছেড়ে নেমে এসছে। ঈশান তাকায় এদিক সেদিক। এ মেয়েকে তার দিকে এভাবে আসার কথা কে শিখিয়ে দিছে? তিতির নিচু হয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো ঈশানকে। ঈশান চমকে উঠল, দু কদম পিছিয়ে গেল। গলা যথাসম্ভব ভারী করলো নিজেকে। কি হচ্ছে এসব? তিতির উঠল, মাথা নুইয়ে রাখা, ঘোমটাটা এখনো বড় করে টানা, তবে পাতলা জর্জেটের হাওয়া সিন্ধু মুখখানা দেখা যাচ্ছে। ঠোঁটে হালকা টকটকে লিপস্টিক, নাকে নথ বোধে ওঠা। ঈশান নিজের দৃষ্টি সরিয়ে নিল। শরীরটা কেমন কেমন করছে। আগুন আর ঘি পাশাপাশি রাখার ফল হচ্ছে। রাগ হচ্ছে তার। আসতে চাইছিল না এই কারণে। এটা নিয়ম, স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। স্বামী শব্দটা কানে বাজতে লাগলো ঈশানে। সরে গেল তিতিরের সামনে থেকে, টেনে দিল জানলার পর্দা। বাইরে বৃষ্টি এক ফোঁটাও কমেনি, বরং উল্টো। এখন আরও ঝোড়ো বাতাস বইছে। ধীরে সুস্থে নিজের পাঞ্জাবির উপর কোটির বোতাম খুলতে লাগলো ঈশান। তিতির ঠায় দাঁড়িয়ে আছে এখানে। ঈশান কোনো কিছু বলছে না, আর তার এখন কি করা উচিত বুঝতে পারছে না। এই ভারী বেনারসিটা সারাদিন খুব অস্বস্তি হচ্ছে তার। ঈশান কোটিখানা খুলে রাখলো আলনার কাছে। ধীরে ধীরে এগিয়ে গেল তিতিরের সামনে। বুকটা দুরু দুরু করছে, আর বেড়েছে তিতির। এই ঘরের পরিবেশটায় কেমন নেশাচ্ছন্ন। তার উপর বাইরে আজ বৃষ্টি। বুকের ভিতর দুহাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টিতে রাখলো তিতিরের উপর। তিতির সে দৃষ্টি আজ পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো। এত লজ্জা পেতে হবে না, এগুলো খুলে ফ্রেশ হ। সারাদিন কিভাবে ক্যারি করছিস এসব? লোকটা একেবারে নিরামিষ। নতুন বউকে এভাবে ধমকায় কেউ? ঘুমটা দিলে একবার দেখবে না মুখ? আগেই পাল্টাতে বলছে। তিতিরের নড়েচড়ে না দেখে কপালে ভাঁজ পড়ল ঈশান। এমনিতেই জ্বলন্ত আগুনের সামনে থাকা যায় না, তার উপর আগুন নিজ ইচ্ছায় ঠায় দাঁড়িয়েছে। তোকে পোড়াতে এত সহজ না তো পূর্বে। তার সামনে অন্য পুরুষের কথা বলার শাস্তি তোলা আছে তো। ঈশান হঠাৎ তিতির ঘোমটা তুলে ফেলল। লাল দোপাট্টাখানা গড়িয়ে পড়ল মেঝেতে। তিতিরের শরীর কেমন শিরশির করে উঠল। ঈশান একই দশা। শরীরের সব শিরা উপশিরা কেমন জেগে উঠল। চোখের সামনে অপসরী দাঁড়িয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার হুট করে। খানিকটা এগিয়ে গেল তিতিরের দিকে। তিতিরের বুকের ভেতরটা ঝড় জ্বলছে। বাইরে আজ কি ঝড়, তার দ্বিগুণ তার বুকের ভেতর। অনিমার বলা কথাগুলো মনে পড়তে মাথা ঝিমঝিম করলো। ঈশান হাত ততক্ষণে গাল স্পর্শ করে। খসখসে পুরুষেলি হাতের স্পর্শে ছোট্ট শরীরখানা ঝাঁকি দিয়ে উঠল। শিহরণ বয়ে গেল গোটা শরীরে। চোখ বুঝে এলো, মাথা এড়িয়ে দিল সে হাতের মধ্যে। দুহাত খামচে দিল নিজের শাড়ি। ঈশান অনিমেষে তাকিয়ে আছে লজ্জায় তিত্তির করে কাঁপতে থাকা তার বউ নামক নারীটির দিকে। সবাই ভুল বলেনি, সত্যি একটা পবিত্র ফুল মেটা। নিষ্পাপ মুখখানা, রক্তিম হয়ে আছে দুগাল, নাকের ডগা। ঈশান এই মেয়েটির উপর অভিমান সেই কখন ধুয়ে মুছে গেছে বাইরের বৃষ্টিতে। এখন তো প্ল্যান করে আসা। কোনো কঠিন কথা শোনাতে ইচ্ছে করছে না, বরং এই আগুন ঝলসে যেতে ইচ্ছে হচ্ছে। নিয়াজের ভাষায় এবার উপোসটা ভাঙতেই ইচ্ছে হচ্ছে। ঈশান এখনও
হাত সরায়নি। তিতিরের এতটুকুতেই শরীর ছেড়ে দিতে চাইছে। আজকের অনুভূতিটাই কেমন একটা অন্যরকম। প্রশান্তি ছুটে যেতে পারছে না, চাইছেও না। সবাই বারবার বলে দিছে আর স্বামী যা চায় সেটা দিতে, নিষেধ করতে না। এমনিতে কত ঝাঁকি নিয়ে বিয়েতে হচ্ছে। ঈশান রাজি হয়েছে তার মতো করে চলতে আজ রাত। যতই করুক সে, বাধা না দিতে। ঈশানের চোখ পড়ল শাড়ির আঁচলের নিচে উন্মুক্ত ফর্সা ধপধপে লতানো কোমরে। কোটি দেশের উপর শাড়ির অংশটুকু এখন দেখতে ইচ্ছে হচ্ছে না, যেটুকু সরিয়ে ফেলতে মন চাইছে। ঈশান তাকায় চোখ বুজে থাকা তিসির দিকে, ঘোর লাগা কণ্ঠে ফের বাঁকানো কোমরের দিকে, হাত বাঁকায় সেদিকে। হঠাৎ কর্কশ্বরে বেজে ওঠে পকেটে থাকা তার ফোনটা। কর্কশ্বরে বেজে ওঠা পকেটে থাকা তার ফোনটা। তার ফোনের লাউড মোটেও কর্কশ নয়, তবে এই মুহূর্তে বড্ড অসহ্য লাগছে। এটা কল করার সময় তিথি ততক্ষণে চমকে কয়েক পা পিছিয়ে গেছে। ধপ করে বসে পড়ল বিছানায় কিনারে। লজ্জায় চোখ তুলতে পারছে না মেয়েটা। ঈশান দেখল লালের রঙা সেই বউটাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি এসে মিলিয়ে গেল। সবে তো শুরু, এই লজ্জা ভাঙবো অনেক লজ্জা দিয়ে। অপেক্ষা কর। মনে মনে কথাগুলো আওড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে এসে দাঁড়ালো জানলার কাছে। নাম্বারটা অচেনা, কোনো ল্যান্ডলাইন থেকে আসা কল। কপালে চিন্তায় ভাঁজ পড়ল। রিসিভ করলো গোটাটা। ওপাশে এক মুহূর্তে নীরবতার পর শোনা গেল কণ্ঠ। ঈশান দৃষ্টি রাখল তিতিরের দিকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। ঈশান স্বাভাবিক মুখ অসম্ভব কঠিন হয়ে এলো। হাতের মুঠো শক্ত করে ফেল। দাঁত কিরমির করল। ডোন্ট, আই সে ডোন্ট ট্রাই টু ডু এনিথিং রং উইথ হার। ওপাশে ভয়ঙ্কর হাসি শোনা গেল। সে পাশের মানুষটা বোধহয় আরও কিছু বলল। ঈশান আশার দেওয়ান কি ভয় পেল সে কথায়? বুক কাঁপল হয়তো। অসহায় দৃষ্টি ফেরালো তিতিরের দিকে। তিতির উল্টো হয়েছে, মাথা নোয়ানো। নতুন বউ একটু আগে শুরু হওয়া স্বামীর সোহাগে লজ্জায় আড়ষ্ট। একটু পর সে স্বামী নামক ব্যক্তি তাকে হয়তো আরও সোহাগে ভাসাবে, সে ভয় খানিক আছে মনে। ঈশান নিজেকে অসহায় রাখলো এবার। ফোনে লোকটা জবাবের অপেক্ষা করছে। ঈশান গলার আওয়াজ খাদে নামালো তিতিরের কান পর্যন্ত, যাতে না যায় কথাগুলো। এই মুহূর্তে তোর সময় ভালো, খেলা তোর ফেভারে, তাই আমি খানিকটা স্যাক্রিফাইস করলাম। তবে ভাবিস না ভয় পেলাম। ঈশান আশ্বাস দেওয়ান তোদের মতো নরকিটকে ভয় পায় না। নিজের জীবনে পরোয়া তো আর নেই। তবে তোরা তো আমার সামনে থেকে খেলতে ভয় পাচ্ছে, ছুরি মানুষ পেছনে। ওকে, আই এগ্রি। তবে আমি সময় মতো সব বুঝে নেব। ঈশান আশ্বাদের থেকে কিছু কেড়ে নেওয়া এত সহজ না। তাও আবার সে যদি হয় তার বাকি কথা বলল না ঈশান। ফোন রাখ আর কাউন্টডাউন শুরু কর নিজের। তোর নামে বলি চড়াবো। সেদিন না হয় আমার উপোস ভাঙবো তোর সামনে। এখন দিলাম সে পবিত্র ফুলটাকে কষ্ট। যা। ফোন কাটলো ঈশান। ফোনটা টেবিলে রাখলো। দু হাতে ডলল চোখ মুখ। মাথার চুলগুলো খামচে দিল। তাকালো তিতিরের দিকে। মেয়েটা এখনও উভয়ে বসে আছে। চোখ বুজলো দীর্ঘক্ষণ। কি বলা যায় ভেবে চট করে গুছিয়ে ফেললো নিজেকে। এগিয়ে গেল তিতিরের সামনে। তিতির ঈশানের উপস্থিতি টের পেল। চোখ বুজে ফেললো সাথে সাথে। তিতির, তোর সাথে কিছু কথা আছে। তিতির মাথা নাড়ল। মিনমিন করে বলল, বলুন। কথাটা তোকে আমার অনেক আগে বলা উচিত ছিল, আই গেস। যখন তুই তোর প্রেমিকের কথা বলছিলি আমাকে। তিতির চমকালো ঈশানের দিকে। প্রেমিক? কি বলেছে এটা? রাহাত ভাই ওর প্রেমিক ছিল, এটা সে কখন বলেছে? আর আজ এটা নিয়ে আলোচনা করার সময়? ব্যস্ত হয়ে বলার জন্য উদ্যত হতে হাত থামিয়ে দিল ঈশান। আমাকে শেষ করতে দে। তোর লাইফে যেই থাকুক আমার মাথা ব্যথা নেই সেটা নিয়ে, কিন্তু আমার দিকটা তোর জানা দরকার। তিথির আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ঈশান পিছনে রাখা নিজের হাতে মুঠে শক্ত করে ফেলল। বুকটা চিনচিন করছে। মুখটা যথাযথ কঠিন করে ফেলল। তিতির, তোকে ভালোবাসি না তিতির। আমার জীবনে অন্য কেউ আছে। এক মুহূর্তের জন্য মাথা শূন্য হয়ে গেল তিতিরের। ভালোবাসি না শব্দটা তার কানের কাছে অস্বাভাবিক লাগছে। কারণ জানতো এটা তার দিক থেকে তো হুট করে সব সময় তো লাগবে। তবে পরের কথাটা অন্য কেউ আছে মানে? হতবাক হয়ে তাকিয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মাথা শূন্য হয়ে গেল তিতিরের। ভালোবাসি না শব্দটা তার কাছে অস্বাভাবিক লেগেছে, কারণ জানতো এটা সে
তার দিক থেকে তো হুট করে সব সময় তো লাগবে, তবে পরের কথাটা অন্য কেউ আছে মানে? হতবাক হয়ে তাকিয়ে রইল সে। প্রকৃতি আজ সত্যি রুষ্ট। বৃষ্টির প্রকোপ তো বেড়েছে, সাথে দমকা বাতাসও ঝাপটা। বাইরে সব প্রচণ্ড শব্দ, গাছগুলো ভেঙে পড়ছে বোধহয়। তিতির বিছানা থেকে ততক্ষণে উঠে এসে দাঁড়িয়েছে ঈশানের মুখোমুখি। 6 ফুট লম্বা মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলতে তাকে খানিকটা ঘাড় উঁচিয়ে কথা বলতে হয়। চোখে মুখে রাজ্যের বিস্ময় বিরাজ করছে তিতিরের। ঈশান মজা করার মানুষ নয়, একদমই নয়। ঈশানের মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল সে। ধীর গলায় বলল, বিয়েটা আপনি করতে চাননি তাই না? ঈশান চোখে চোখ রাখল না, মাথা উপর নিচ করলো। গম্ভীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। সারাদিন কি তার কাছে ছিলেন? হ্যাঁ ছিলাম। এবার ঈশানের কাট কাট জবাব। তিতির খেয়াল করলো তার গালটা কেমন শুকিয়ে গেছে, বুকের ভেতরটা এখনো ধড়ফড় করছে, কিন্তু সেটা কেমন একটা যন্ত্রণাদায়ক। স্বাভাবিক গলায় বলল, না ফিরলেই তো পারতেন, বিয়েটা হতো না। ঈশান এবার তাকালো তিতিরের দিকে। মাথায় লাল দুপাট্টা দিয়ে টানা ঘোমটা তো সে নিজে একটু আগে তুলেছিল, সেটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। তিতিরের গায়ে ভেঙে বেনারসি পরা, চুলগুলো পেছনে খোপা করা, কপালে টায়রা পরা। খোপায় কি ফুল ওগুলো? নাম না জানে, কামিনী বোধহয়। গা থেকে এখনো একটা গহনা খোলা হয়নি। গলার কাছটা বেশ লাল হয়েছে, সারাদিন এত ভারী গহনা পরে থাকায়। ফর্সা তাকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। বাইরে বৃষ্টির দিকে তাকালো, গাছপালা এলিয়ে পড়ছে ঝোড়ো বাতাসে। উদাস গলায় বলল, বাধ্য হয়ে আসতে হয়েছে, না হলে দিদা। ঈশান ভাই, আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। নিজের কথা শেষ হওয়ার আগে তিতিরের এহেন প্রশ্নে থমকে গেল সে। পিছনে থাকা হাতের মুঠো অস্বাভাবিক শক্ত হলো আর দুদিকে অপরাধীর মতো মাথা নাড়ল। আমার জীবনে রুষা ছাড়া আর কোনো মেয়ে নেই। সরি তিতির। তিতিরের এমন এর মাথাটা কেমন চক্কর কেটে উঠল। ঈশানের কথাটা কেমন দারুণ শোনালো। মেয়েটা নাম তাহলে রুষা? কই, এ নাম তো কখনো শুনিনি, কেউ বলেনি তাকে। ঈশানও না। ধড়ফড় করে বুকটা শান্ত করতে চাইলে, জোরে শ্বাস নিয়ে হলো না। আরও কিছু করতে ভয় করছে তিতিরের। শোনার ক্ষমতা তার হবে তো? কাপা গলায় অবশেষে জিজ্ঞাসা করলো, আর আমাদের বিয়েটা? বাধ্য হয়ে। আর আমাকে খুন করলেন কেন তাহলে? আমি তোকে বেঁধে রাখবো না। তিশি হেসে ফেলল। ঈশান চমকে তাকালো সেদিকে। মেয়েটার চোখ মুখ কোনো কঠিনতা নেই, চোখ দুটো কেমন একটা ছলছল করছে। অসহায় হাসি, হেরে যাওয়ার হাসি, বেইমানি শিকার হওয়ার হাসি। বেঁধে ফেলছে নীতিমধ্যে। 3 কবুলের মানে জানেন? ডিভোর্স চাই আমার, মুক্তি দে আমাকে প্লিজ। আমি রুষা ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। তিতির নিজে অন্য গ্রহের মানুষ মনে হলো। পায়ের নিচটা কেমন শূন্য শূন্য লাগছে, শরীরে বল পাচ্ছে না। কোনো মতে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, বিয়ের প্রথম রাতে ডিভোর্স দেবেন? এতটা স্বার্থপর কীভাবে হতে পারলেন আপনি? আমার জীবনটা কেন নষ্ট করলেন? বিয়ের আগে একবার বলতে পারতেন অন্য কাউকে ভালোবাসেন। আমি এখানে থাকতাম না আজকে। ঈশান সেই আগের মতো কঠিন মুখে দাঁড়িয়ে রইলেন। তিতিরের চোখে চোখ রাখছেন না। অপরাধ বোধ হচ্ছে কি সত্যি? কি করতে পারে সে? কিচ্ছু তার হাতে নেই এই মুহূর্তে। ক্ষমা করিস আমাকে, আমি তোকে কখনোই ভালোবাসতে পারবো না। তিতিরের বুকে চিরে চিৎকার বেরিয়ে আসলো। আকাশ পাতালে এক করে চিৎকার করতে ইচ্ছে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো এই সময়টা যদি মিথ্যে হয়ে যেত, কোনো দুঃস্বপ্ন হতো। চোখ খুলে দেখলো ওই সাজানো গোছানো ফুলের রাজ্যে ওই পাষাণ মানুষটার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এমনটাও তো হতে পারতো না। এই জীবনে আপনার নামে করে দিলাম, আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিচ্ছু নেই। ঈশানের চোখ জোড়া হঠাৎ রক্তিম বর্ণ ধারণ করলো। কারণটা কি ধরতে পারা গেল না। বাইরে ঝড়ের সাথে পাল্লা দিয়ে চলছে, ঘরের ভেতরে একজোড়া নবদম্পতির মনে ঝড়। উথাল পাতাল হয়ে যাচ্ছে সব। এক নিমেষে মিথ্যে মনে হচ্ছে সব সম্পর্ক। ঈশান তিতির কোনো প্রশ্নের বোধহয় গুছিয়ে জবাব দিতে পারছে না, আর না তো চোখে চোখ মেলাতে পারছে। গলা শুকিয়ে আসছে অনেক আগে। আচমকা শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রক্তিম দৃষ্টি ফিরিয়ে নিয়ে একই গম্ভীর স্বরে বলতে গেল কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে গলা ভেঙে আসে। কণ্ঠ কিছুতেই কঠিন হচ্ছে না। আমি তোকে ভালোবাসি না। আমি সারাদিন রুষার সাথে ছিলাম, বুঝতেই পারছিস নিশ্চয়। আর কোনো শুনতে ইচ্ছা হচ্ছে না, কিছুতেই শুনতে পারছে না। ঠকে গেল বোধহয়, এই জীবনে কঠিনভাবে ঠকে গেল। না তো তাকে তো ভালোবেসে সেই রাহাত ভাই তাকে পেল, আর না তো
যাকে ভালোবাসলো সেই ঈশান তার হলো। বিয়ের প্রথম রাতে কোনো স্বামী যদি উপহার হিসেবে বিচ্ছেদ চায়, সে স্ত্রীকে ভাগ্যে কি বলা যেতে পারে? কার উপর অভিযোগ করা যেতে পারে? খোদার কাছে কি এই প্রশ্ন করা যাবে? নাকি সেটাও পাপ? তিতিরের জানা নেই। তিতির দুহাতে কান চেপে ধরল। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফুপিয়ে উঠল মেয়েটা। ভাঙা ভাঙা করে উচ্চারণ করলো কথাগুলো। আর বলবেন না দয়া করে, সহ্য করতে পারছি না। বুকটা এফোড় ওপর হয়ে যাচ্ছে। দয়া করুন আমার উপর। একটু দোহাই লেগে আপনার। ঈশানের চোখ জ্বালা করছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। পেটের কাটা অংশটা ব্যথা অনুভব করতে পারল। সেই ব্যথা বুকের বাঁ পাশে হচ্ছে। কারণটা কি? এ তো সত্যি চায়নি। প্রথমে মেয়েটা মিথ্যে ছবি দেখেও বিশ্বাস না করলেও রেগে গেছিল। ওর সেই প্রেমিক পুরুষের কথা বলে এক প্রকার জেদেই রাজি হয়েছিল বিয়েতে। তাহলে মেয়েটার আক্ষেপ তার। ঈশান চুপ করে রইল। মুখে কোনো কোমলতার ছাপ আনল না। তিতির ততক্ষণে মেঝেতে বসে পড়ছে। আশ্চর্যজনকভাবে এখনও কাঁদছে। বসে আছে পাথরের মতো। স্থির নজর ঈশানের পায়ের দিকে। ঈশান নিচু হয়ে মেয়েটাকে তুলতে গিয়েও তুলল না। তিতিরের চোখ দুটো মুছল। কান্নার জলে চোখের কাজল ছড়িয়ে গেছে। তবু কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। হাসল তিতির। সে হাসিতে বিদ্রূপ নাকি অবহেলা ঈশান সেটা ধরতে পারল না। মুখ তুলল ঈশানের দিকে। বেশ, আপনাকে ভালোবেসে যখন কলঙ্ক লাগলো তো কলঙ্কেই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক। আপনার অনুরোধ রইল। দেব মুক্তি। ভালোবাসা কলঙ্ক? ভালোবাসা? ঈশান চমকে তাকালো তিতিরের দিকে। তিতিরের মুখে আর কান্না নেই, কেমন নির্জীব মনে হচ্ছে মেয়েটিকে। ঈশান কথা বাড়াতে পারল না। তিতির ঠায় দাঁড়িয়ে রইল রোবটের মতো। তোর দায়িত্ব নেব আমি, চিন্তা করতে হবে না। আর সবার সামনে আমরা স্বাভাবিক কাপল হিসেবে থাকতে হবে আর কি। ঘরের ভিতরে আমাদের মধ্যে কী সম্পর্ক সেটা বাইরের কেউ জানবে না। সময় মতো সবাইকে জানিয়ে দেব। এখন জানলে দিদা সহ্য করতে পারবে না। তার জন্য যখন এত কাহিনী করতে হলো, নাটকটা না হয় চলতে থাক। তারপর তোর জীবন তোর মতো, যা চাইবি সেভাবে চাইবি হবে। তিতির কথাগুলো বলল না। ঈশান কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। অসহায় চোখে তাকিয়ে রইল সামনে হৃদয়হীন পাষাণ স্বামী নামক একটা মানুষের দিকে। ঈশান আলমারি খুলে জামাকাপড় বের করে ঢুকে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে এলো। বেড সাইডে টেবিল থেকে মেডিসিন বের করলো কিছুটা। চোখের উপর হাত রেখে বিছানায় শটানে শুলো। তিথি তাকিয়ে রইল সেদিকে। কি করবে সে এখন? কার কাছে যাবে? এই দুঃখের ভাগ নেওয়ার মতো তো কেউ নেই। বেশ কিছুক্ষণ পর ঈশানের সারা শব্দ পাওয়া গেল না আর। কড়া করে ওষুধের ডোজে ঘুমিয়ে পড়ছে। তবে সে যে আঘাত পেয়েছে সে কথা তিতির জানল না। সে আঘাতের হদিশ এখনো তিতির পায়নি। তাই ঈশান ঘুমের অভিমান, নিজের উপর মায়া, আক্ষেপ আর দ্বিগুণ হলো। ধীরে ধীরে এগিয়ে গেল ব্যালকনির দিকে। দরজা খুলল। বাইরে প্রচণ্ড ঝড় বইছে। আবহাওয়া অধিদপ্তর হিসেবে 10 নম্বর সতর্ক টাইপসের ঝড়। আজ হঠাৎ করে সে খুব বেশি সাহসী হয়ে উঠল। অন্ধকারে ভয় পাওয়া, বিদ্যুৎ চমকানিতে চিৎকার করে মানুষ খোঁজা মেয়েটা আর ভয় পেল না। ঘাড় ঘুরিয়ে একবার দেখল ঈশানকে। বারান্দায় থাই গ্লাস সরানো হলো। দমকা হাওয়া ঢুকছে। ঈশান বোধহয় ঠান্ডা লাগলো, মুচকে হাসলো। এসে দাঁড়ালো বারান্দায়, গ্লাসটা লাগিয়ে দিল। মুহূর্তে ভিজে একসার হয়ে গেল মুষলধারে বৃষ্টিতে। সে বৃষ্টিতে পানি, তার দুঃখ, আজকের অপমান সব কি মোছা সম্ভব? নয়তো। গায়ে এখনো বিয়ের বেনারসি, গা ভর্তি গহনা খোলেনি এখনো। চুলগুলো খুলে গেল বৃষ্টির তোড়ে। একরাশ দ্বিগুণ কেশরাশি ছড়িয়ে গেল কোমর ছেয়ে। ধুয়ে যেতে লাগলো সাজসজ্জা। চোখের কাজল ভর্তি লাল টকটকে রং নিয়ে নিজ হাতে দৌড়ে তোলার চেষ্টা করলো। বসে পড়ল সেখানে। এক হাত মুখে চেপে গগনবাদারি কান্নার শব্দ আটকে আসলো। এক অদ্ভুত ইচ্ছে হচ্ছে তার। দৌড়ে গিয়ে ঈশানের বুকে ঠাঁই নেওয়ার ইচ্ছে। খুব ইচ্ছেটা আছে। তিতির পাগলের মতো হেসে উঠল। বেনারসি আঁচলখানা দু হাতে নিয়ে পরখ করলো। বুক চিরে চিৎকার বেরিয়ে এসলো। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। খোদা, কিসের শাস্তি দিলে তুমি? কিসের শাস্তি? বিয়ের রাতে স্বামী বলছে সে অন্য নারীকে ছুঁয়েছে। এটা প্রাপ্য ছিল আমার? এটা কি করব এখন আমি? কার কাছে যাব? কি করব? জবাব দাও। ঝোড়ো বাতাসের তীক্ষ্ণ শব্দে ঢাকা পড়ে গেল মেয়েটার সেই কলিজা ছেঁড়া আর্তনাদ। লুটিয়ে পড়া শরীরটা ছেড়ে দিল উন্মুক্ত টাইলসের উপর। উবুর হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। পায়ের বেনারসিখানা টেনে ছিঁড়ে ফেলতে চাইল। প্রকৃতি আজ বোধহয় আর শান্ত হবার নাই। না বৃষ্টিবিন্দু কমল না,
না তো ঝড়ের গতি। একে অপরের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে। আচমকা কোথা থেকে এক গাছের ভাঙা ডাল এসে ছুঁয়ে গেল তার ডান হাত। মুহূর্তের মধ্যে চামড়া ছুটে গেল, গল গল করে ভেসে ফেল আশপাশ। দুর্বল শরীর, মানসিক চাপ কোনোটাতে তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না। শরীর তো বল শূন্য কখন থেকে। জোর করে ওঠার চেষ্টা করলো না। ওই প্রলয়কারী আবহাওয়া আজ তার মনের উপর ভয় ধরাতে পারল না, বরঞ্চ সে প্রলয়ে দৃষ্টি রেখে জড় পদার্থের মতো বসে রইল মেয়েটা। অনুভূতিগুলো কাজ করতে চাইছে না। মাথার ভিতরটা ফাঁকা হয়েছে। ঘোর অন্ধকারের মধ্যে ঘর থেকে ভেসে আসলো ফ্ল্যাশি লাইটের সোনালি আলোয় রশ্মি তার গায়ে পড়ছে। আধখোলা লাল বেনারসি গায়ে, এলোমেলো চুলে জবজব অবস্থায় পড়ে রইল সেখানটায়। কতক্ষণ যে বরফ শীতল বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে পড়তে অনুভব করলো তা জানা নেই। তবে দ্রুত জ্ঞান হারালো খুব। সারাদিন বিয়ের কাজকর্মে এত কাজকর্মের পরে এখন নিজেদের রুমে ঘুমাতে যায়নি কেউ। রাত বাজে 1:30। সবাই মিলে আড্ডায় মেতেছে। সাজিদ আমিনার জন্য বরাদ্দকৃত রুমটা। রিশা, রোশনি, রাফিক জোর করে নিয়ে যাওয়া হয়েছে ঘুমানোর জন্য। বাকিরা এখনও এখানেই। সবার আলোচনার বিষয়বস্তু হলো ঈশান আর তিতির। সাজিদ চোখ মুখ কুঁচকে আছে অনিমার কোলে মাথা রেখে। তার প্রচণ্ড মাথা ব্যথা, কিন্তু আড্ডা দেওয়ার মুডেও ও ষোলো আনা। বিছানায় আর এক পাশে নিশি, নুরি আর ঋতু বসা। সামনের সোফার উপর নাইম আর নিয়াজ। নিয়াজ বারবার আর চোখে দেখছে নিশিকে। মেয়েটা গাল ফুলিয়ে বসা। আজকে আবার কি করলো তার হিসাব তো কিছুই মিলছে না। মেয়ে মানুষ নিয়ে এই এক সমস্যা। কোনো রাগ করে নিজেরাও জানে না। তোদের কি মনে হয় ঈশান কি করবে? সাজিদ কপাল টলে নাইমের কথায় ফিচেল হাসে। সেটা কিভাবে বলি? ও শালা 1 নম্বর গিরগিটি। এই রেগে যায়, এই সব শান্ত। এখন কি করছে কে জানে। চল একবার দেখে আসি। শব্দ টব্দ তো পাওয়াই যাবে। এমন মানে কিছু হলো? নিয়ে যা ঠোঁট কাটা কথায় কুশন ছুঁড়ে মারল নিশি। চোখ রাঙিয়ে তাকালো। নিয়াজ বাঁকা হাসলো। কুশনটা জড়িয়ে নিল বুকের মধ্যে। সারা মুখ ফাটা বেলুনের মতো হলো কেন? কি আশ্চর্য! নর্মাল বিষয় একটা। শব্দ না হয় তো আর খারাপ দেখে না। পারফরমেন্স ভালো হলে শব্দটা জোশ হবে। আর নিয়াজ থামবি তুই? নিয়াজের ধমকে নাইমের ধমকে নিয়াজ থামলো। বরং সবার ধমকে নিশির চোখ রাঙানো সব উপেক্ষা করে একই রকম বিজ্ঞের মতো তার উল্টোপাল্টা বুড়ি আওড়াতে রইল। চল না দেখে আসি, ওরকম পুতুলের মতো বউ রেখে শালা কেমনে আজ রাগ দেখাবে। সাজে দুই দিকে মাথা নাড়ে। একে একে সবার দিকে অসহায় দৃষ্টিতে বোলাই নিয়ে। সবাই চাকুচুর করে দেয়। নিয়াজ বেশ হতাশ হলো। নিশি মনে মনে বলল, এই বেহায়া লোকটাকে নিয়ে মহা বিরক্ত। ভাইটা তার, বোনটাও তার। তাদের বাসর ঘরে কী হচ্ছে সেটা শুনতে যাওয়ার জন্য ছটফট করছে এই অসভ্য লোক। তাও আবার তার এইসব ন্যূনতম লজ্জাবোধ যদি থাকে। এই নির্লজ্জ লোকের প্রমেয় কীভাবে পড়েছিল ভাবতেই মেজাজ খারাপ হয়েছে। নুরির ফোনে ক্রমাগত কল এসে যাচ্ছে। সে বারবার কেটে দিচ্ছে কলটা, উসখুস করে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। নিশি আর চোখ এড়ায় না। আবারও ব্যস্ত ভঙ্গিতে কলটা কেটে দিয়ে নিশি জিজ্ঞাসা করে, নুরি কে কল? নুরি চমকে উঠল, কেমন একটা হাসলো। রং নম্বর বড়পু। নিশি কথায় পারে না। ঘুম পাচ্ছে, রুমে যাবে না? তুই যা, আমি আসছি। নুরি অপেক্ষা না করে দ্রুত হাতে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমে এসে দরজাটা আটকে বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। অল্পের জন্য ধরা পড়েনি আজকে। বিছানায় গা এলিয়ে দিল। কল ব্যাক করলো কাঙ্ক্ষিত নাম্বারটিতে। ওপর পাশের মানুষটা অভিমান জড়ানো গলা শুনতে পেল। কখন থেকে কল করছিলেন ম্যাডাম? নুরি মিষ্টি আসলো। আমি তো বলেছিলাম সময় মতো কল করব। রাত 2টো। আপনার সময় কখন হবে? আমার বুঝি ঘুম পায় না? ঘুমাবো তো না করেছিলাম আপনার সাথে কথা না বলে এই 3 বছরে একদিন ঘুমিয়েছি আমি? নুরি হেসে ফেলল, প্রশান্তির হাসি। জানোই আজ একটা মজার ঘটনা। আজকে লক্ষ্য করলাম হুট করে। কি বলো তো? বড়পুর বয়ফ্রেন্ডের নাম নিয়াজ। বলেছিলাম না তোমাকে? নিয়াজ ভাই, বড় ভাইয়ের বন্ধু। তোমার নাম ইয়েস, মিল দেখছো? ইয়েস শব্দ করে হাসলো। কাকে ডাকতে কাকে ডাকবে খেয়াল রেখো। তা ঠিক। শোনো না, ওপাশের পুরুষটি মনোযোগ দিয়ে বলল, বলুন ম্যাডাম, তোমাদের বাড়ি আমাদের কথা জানিয়েছ? খানিক সময় নিয়ে জবাব হলো ওপাশ থেকে, জানাবো। নুরি অধৈর্য লাগলো। আর কত পরে? 3 বছর হয়ে গেল। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। জোর করে বিয়েও দিচ্ছে না আমাকে। তাহলে এত তাড়া কিসের? নুরি আহত গলায় বলল, আমাকে তো দিতে পারে তখন। করে নেবে বিয়ে। ইয়াজ উচ্চস্বরে হাসির আওয়াজ এলো। মজা করছিলাম তো। আমি জানাবো বসে না।
এত জোরে না শুনে চমকে উঠল নুরি। কাল থেকে ফোনটা খানিকটা সারাতে হবে। ইয়াস সামনে নিল, সাথে সাথে গলা পরিষ্কার করলো। মানে আমি ছেলে, আমি আগে বলি, মেয়েদের বাড়িতে জানলে দেখবে দুদিন পর পর সম্বন্ধ নিয়ে এসছে তোমার পরিবার। তা ঠিক বলছো, তা বললেও না তো। আজকে কিসের ব্যস্ততা তোমার? নুরি কপাল চাপড়, এত তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছিল। আফসোস হয়ে বলল, তোমাকে জানাবো, তুমি তো কয়েকদিন ফোন ধরছেন না, তোমার নেটওয়ার্কে এই পাই না। বড় ভাইয়া আর বারবির বিয়ে হয়েছে। ওপাশের ব্যক্তিটি চমকে উঠল বোধহয়, গলায় একরাশ বিস্ময়। ঈশানের বিয়ে? হুম, বারবি মানে তোমার ওই ছোট ফুফুতো বোনটা? হ্যাঁ, গল্প করতাম না, ওয়াও ইন্টারেস্টিং, কাজিন লাভ। নুরি দীর্ঘশ্বাস ফেলল। এখন লাভটা হয়নি, ভাইকে তো জানোই একরকম, হুট করে বিয়ে করানোয় রেগে আছে। তবে সে রাগ ধরে রাখতে পারবে না। দেখো বারবিকে দেখে ফেলে সব কন্ট্রোলে পানি ঢেলে দিবে, ভাইয়া ঠিক গলে যাবে। নুরি রাখি, সকালে আবার হসপিটালে শুতে হবে। তার কথাগুলো কি ইয়াস শুনলো না? এভাবে এড়িয়ে গেল কেন? তবে সে কথা জিজ্ঞাসা করা হলো না। নুরি ব্যস্ত হয়ে শুধালো, ফিরবে কবে? সামনের সপ্তাহে। আন্টি সোহেল এখন ঠিক আছে। কল কেটে গেল। ফোনে হোম ওয়ালপেপারে ছবিটায় ঠোঁট ছোঁয়ালো। বাসায় জানাবে সে, কাউকে না হলো অন্তত নিশি আর নয়ন আর ঈশানকে জানাবে। অনেক দিন তো হলো। ইয়াস বারবার চাকরির দোহাই দিচ্ছিল, এখন সেটাও পেয়েছে, সেটেল হয়েছে। তার পড়াশোনা চলবে। বিয়ের পর কি পড়াশোনা করে না মানুষ? করে তো। যেমন এই বারবির বিয়ে হলো। কত বছর বয়স তার? কি ওর জীবনে আটকে থাকবে? থাকবে না। তার বড় ভাইয়া ঠিক পড়াশুনো করাবে, ইয়াজও তো তাকে পড়াশুনো করাবে, কেরিয়ার সাপোর্ট করবে, সেটা খুব ভালো করে জানে। তাহলে সমস্যা কোথায় আর? তাছাড়া ইয়াসের মা অসুস্থ, সে ছেলে মানুষ হয়ে আর কতটা যত্ন নেবে? সে বউ হয়ে গেলে মায়ের মতো আগলে রাখবে একদম। পুরো দেওয়ানবাড়ির নিস্তব্ধতা। মধ্যরাত, সবাই ক্লান্ত শরীরে অবশেষে যার যার রুমে চলে গেছে। বাড়িতে এই মুহূর্তে একটা কাকপক্ষেও জেগে নেই। বলা বাহুল্য, প্রকৃতির তাণ্ডব এখনো থামেনি, আর না তো বিন্দুমাত্র কমেছে। টানা বৃষ্টিতে বাইরে হাঁটু সমান পানি জমে গেছে। অসময়ে এমন বৃষ্টির ধারা সবার অজানা। ঈশান চোখ পিটপিট করে তাকালো, ব্যথায় ঘুম মুখ কুঁচকে আসছে। ওষুধের ডোজ নেওয়ায় টাইম হয়েছে, শরীরটা ভীষণ ম্যাচম্যাচ করছে। ধীরে সুস্থে বিছানায় হেলান দিয়ে বসলো। বেড সাইডে টেবিল থেকে ব্যথার ওষুধ বের করে খেলো। হঠাৎ থমকে গেল সে। মনে পড়ে গেল আজ তার বিয়ে, ঘরময় ফুলে ফুলে সজ্জিত। চমকে এদিক ওদিক তাকালো, তিতিরকে কোথাও দেখতে পেল না। বিছানা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেলো দরজার দিকে। দরজা ভিতর থেকে আটকানো, কিন্তু ঘরের কোথাও তিতির নেই। বাইরে ঝড়ের শব্দ কানে আসছে এখনো, সোফা, বিছানা, এমনকি মেঝেতে নেই। হঠাৎ ব্যালকনি থাই গ্লাসের দিকে চোখ পড়তে কি মনে করে ছুটে গেল ওদিকে। দরজা বন্ধ, অথচ পুরো রুমে কেউ নেই। তার মানে একটাই দাঁড়ায়। গ্লাস ঠেলে সামনে দেখাতে হতভম্ব হয়ে গেল ঈশান। তার বিশাল ব্যালকনি মাঝ বরাবর কাত হয়ে পড়ে আছে তিতির। বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ে মেয়েটার শরীরে। গায়ে শাড়ি প্রায় আধখোলা। বুকের ভিতরটা একটা হার্টবিট মিস করলো। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটার এই অবস্থা থেকে। নিজের ব্যথার কথা ভুলে গেল তিতিরের কাছে। হাঁটু ভেঙে বসে পড়ল। দমকা হারিম করা ঠান্ডা বাতাস। দাঁড়িয়ে থাকা কষ্টকর। সেখানে এই মেয়ে কতক্ষণ পড়ে আছে কে জানে। দু হাতে জড়িয়ে নিল নিজের সাথে। শাড়ির আঁচলখানা খানিকটা পেঁচিয়ে নিল শরীরে। রুমে নিয়ে যাওয়া দরকার। পাজাকোলা করে তুলতে নিল। পেটের কাটা থেকে গল গল করে রক্ত বেরোলো। ব্যথায় চোখ মুখ খিচে নিল। তুলতে পারল না এ যাত্রায়। তার আঘাত অনেকটাই গভীর। 18টা সেলাই পড়ছে। বাড়ির কাউকে এত কথা জানায়নি ইচ্ছে করে। গালে হাত দিয়ে রাখলো তিতিরকে। প্রচণ্ড জ্বরে মেয়েটার। ঈশানের বুকটা ধক করে উঠল। এই অবস্থায় চোখে মুখে কাজল, লিপস্টিক লেপটে আছে। নিজের পায়ের উপর মাথা রাখলো তিতির। বৃষ্টির তোড়ে তাকানো যাচ্ছে না। ব্যস্তভাবে ডাকলো, তিতির, এই তিতির। উষ্ণ হাতের স্পর্শ পেতে কিছুক্ষণ পর তাকানোর চেষ্টা করলো তিতির। পারল না। ঈশানের ঘোলাটে মুখটা চোখের সামনে একবার দেখল। সে মুখ জুড়ে রাজ্যের উদ্বিগ্ন। তিতিরের অবশ্য সেটা স্বপ্নই মনে হলো। চোখ বুজে এলো। দুর্বল হাতে জড়িয়ে নিল ঈশানের গলা। মুখ গুজলো ঈশানের উন্মুক্ত গলা। ঈশানের শরীর কেঁপে উঠল। তিতির অস্পষ্ট বলল, আমার খুব শীত লাগছে ঈশান ভাইয়া, জড়িয়ে ধরবেন একবার? ঈশান বাদ্যের মতো কোমরটা জড়িয়ে ধরল। তিতিরের শরীরের বেশিরভাগ অংশ খোলা। নগ্ন পেট, পিঠে ঈশানের ছোঁয়া লাগতে শরীরে শিহরণ বয়ে গেল তিতিরের। আর ভিতরে ঢুকে যেতে চাইলে ঈশান মুখ ঘষে ঈশানে
ঈশান চোখ মুখ খিচে এলো। অস্থির হয়ে ওঠা বুকটাতে শান্ত করার উপায় এখন নেই তার। এত গভীর নারী স্পর্শে সে চেষ্টা করেও বৃথা। তবে নির্বিশেষে দুর্বল হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো তিতিরের। ঈশান আগলে নিল। তুই মাঝরাতে এই ঝড়ের মধ্যে ভিজছিস? এসব বেনারসি পরে মাথা খারাপ তোর? তিতির তখনও ঈশানের ভাঁজ করা হাঁটুর উপর। ঈশানের এক হাত তার কোমরে, অন্য হাত পিঠে। তিতির দু হাত বাড়িয়ে নিল ঈশানের দিকে। আকুল গলায় জড়িয়ে নিন না একবার। ঈশান পরখ করে দেখল গোটা নাড়ি ঝটকে। দমকা বাতাসে বুকের উপর থেকে সরে গেছে খোলা শাড়ির আঁচলখানা। ভেজা শরীরে নারীর দেহের বৃষ্টির ফোঁটায় মেয়েটার মুখ চোখ উন্মুক্ত গলায় আছড়ে পড়ছে। ঢোক গিলল ঈশান। এভাবে এখানে পড়ে থাকার মানে হয় না। তিতিরকে আবার কোলে তুলতে উদ্যত হলো। নিজের ব্যথাকে তুচ্ছ জ্ঞান করে দাঁতে দাঁত চেপে চুলে নিল কোলে। গা পুড়ে যাচ্ছে জ্বরে। চল ভিতরে। তিতির হঠাৎ করে ছোটাছুটি শুরু করলো কোলের উপর। ছোবেন না আমাকে, নামান বলছি। এভাবে ওই রুষাকে কোলে তোলে আপনাদের বিশেষ মুহূর্তের সময়, তাই না ঈশান ভাই? তিতিরের উল্টোপাল্টা কথায় হতভম্ব হয়ে গেল ঈশান। মেয়েটা কী সব বলছে? নিহাত হুঁশে নেই। ঘরের দিকে নিয়ে গেল। ধমকে উঠল, শাট আপ! জ্বরের ঘরে কী সব উল্টোপাল্টা বলছে? ঘরে ঢুকে পা দিতে দ্রুত থাই গ্লাস আটকে দিল। তিশির তখন ভয়াবহ ছোটাছুটি করছে। ঈশানকে সত্যি বলছে। জ্বরের তীব্রতা, কথা আটকে আসছে, ঠোঁট নাড়াচ্ছে, কথা শুনতে প্রায় কান লাগিয়ে দিতে হচ্ছে। নামান আপনাকে, আমি যাব না আপনার সাথে। আপনি বেঈমান, দুশ্চরিত্র। আমি চলে যাব, মুক্তি দিয়ে যাব, থাকবো না। ঈশান কিছু বলল না। সোজা নিয়ে গেল ওয়াশরুমে, বসালো বাথটবে, ভেজা কাপড় চোপড় পাল্টালো। শরীরে 12টা বাজবে। তিতির তো মাথা তুলতেই পারছে না। তিতির ঢুলতে ঢুলতে উঠে বসলো। জ্বরের প্রকোপে মাথা ঘুরিয়ে উঠল। হেলিয়ে মাথা ঠেকালো বাথটবে। ঈশান ঝুঁকলো তার দিকে, দুপাশে হাত রাখলো। তিতির লাল চোখের দিকে সরু চোখে তাকানোর চেষ্টা করলো। কোথায় যাবি? তোর ওই হাতের কাছে? তিতিরের মুখটা চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে গেল। দুহাতে ঈশানকে ঠেলে সামনে থেকে সরাতে চাইল। ঈশান হাঁটু গেড়ে ততক্ষণে বসে পড়ছে, আরও সামনে চলে এসেছে। দুজনের নিঃশ্বাস আশ্রয় পড়ছে একে অপরের। তিতির আবারও ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। রাহাত ভাই, তার কাছে আমি বেঈমান হয়ে গেলাম তো। আর দেখুন না, না পেলাম আপনাকে। রাহাত ভাই খুব ভালো মনে মানুষ, জানেন। ঈশান বাঁকা হাসলো। দুজনের মধ্যে একজনকে কে বেছে নিতে বললে কাকে নিবি? তিতির ধ্যান মেরে মাথা হেলিয়ে রাখলো। সে ভাবলো কিছু একটা, আবারও ঠোঁট নাড়ালো অস্ফুট স্বরে। আপনি কি রুষাকে নিলে আমি রাহাত ভাইকে নিব? চলে যাব আপনার থেকে বহু দূরে। ঈশান আচমকা চেপে ধরলো তিতিরের গলা। ব্যথায় গুঙ্গিয়ে উঠল। দুর্বল হাতে সরাতে চাইল ঈশানের হাত। ঈশান ছাড়ল না। তিতিরের ঠোঁট জোড়া গোল হয়ে ফাঁকা হয়ে ঈশানের হাতের কাছে। ঈশান মুখ এগিয়ে নিয়ে গেল। একদম 1 ইঞ্চি দূরত্বে জনের অধর জোড়া। গরম নিঃশ্বাস দুজনের শরীরে আন্দোলন তুলছে। ঈশান হেসে বলল, খুন করে ফেলবো, জান নিয়ে নেব। আরেকটা বল, বল এই মরার কথা, মরার শখ আছে? তিতির ব্যথায় শব্দ করে উঠল, কেঁদে উঠল। ঈশান ছেড়ে দিল গালটা। হাতে দাগ বসতে। মেয়েটা দাঁড়িয়ে পড়ল। পরখ করলো মেয়েটাকে। জ্বরের ঘরে বারবার সাইডে সরে দিচ্ছে। ঠান্ডা লাগছে হয়তো, ভেজা কাপড়ে, আর অসুস্থ হচ্ছে। ঈশান ঢোক গেল। কি করবে সে? কাউকে ডাকবে? কি বলে ডাকবে এত রাতে? সে তিতিরকে মানতে পারেনি। অন্য মেয়ের সাথে সময় কাটিয়ে এসেছে। তাকে ভালোবেসে এটা শুনে তিতির নিজেরই এই অবস্থা, অসম্ভব। মেয়েটা নিজেও জামাকাপড় পাল্টানোর অবস্থা নেই। জ্বরের ঘুরে মাতালের মতো কথাবার্তা বলছে। একদম গায়ে শক্তি নেই। ঈশানে কিন্তু একদম শীত লাগছে না, বরং নারী দেহের ছোঁয়ায় তার শীতল শরীর উত্তপ্ত হয়েছে। কেমন হাঁসফাঁস লাগছে। দ্রুত গায়ের টি শার্টটা খুলে ফেলল। তিতিরের দিকে এগিয়ে মাথাটা উপরের শাওয়ারটা ছাড়লো। বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর আরও বাড়বে। তিতির শীতে শীতে কেঁপে উঠছে, অর্ধজ্ঞান প্রায়। শাওয়ার বন্ধ করে কাছে ঝুঁকলো। কাপা হাতে শরীর থেকে ভারী বেনারসিটা খুলে ফেলে। ঈশান সরে দাঁড়ালো। চোখের সামনে বউ নামক নারীটি যদি এমন ভেজা শরীরে! ঈশান চোখ ডলে। বুকের ভিতরে স্থির নেই তার। শরীর মনে হয় কেউ আগুন ধরে দিছে। তিথির বাথটবে কাঁধ হয়ে আছে, বা হাতে হা বাইরে। পেডিকোট আর ব্লাউজ গায়ে এই মুহূর্তে। নারীদের সমস্ত জ্বরে আবার গুঙ্গিয়ে গুঙ্গিয়ে উঠছে মেয়েটা। সে শব্দটা এই মুহূর্তে এত আবেদনময়ী। ঈশান দ্রুত নিজের ভেজা প্যান্ট পাল্টে শুকনো প্যান্ট হাতে নিল। তিতিরকে কোলে তুলে নিল। আলতো হাতে গালে হাত দিয়ে ঝাঁকায়। তিতির, তাকা ভালো করে দেখ এদিকে। ঠান্ডা লাগছে আমার খুব। আমাকে পুড়িয়ে এখন তোর ঠান্ডা লাগছে? কিভাবে জবাব দে।
আমাকে পুড়িয়ে এখন তো ঠান্ডা লাগে কিভাবে? জবাব দেয় নির্বোধ। ঠান্ডা? উহ, তাকাও ভালো করে। তিতি নিভু নিভু চোখে তাকায়, চোখ জোড়া রক্তিম একেবারে, পুরো মুখটায় জোরে লাল হয়ে আছে। বোর শক্ত হয়ে, আমি তোর জামা কাপড় নিয়ে আসছি, কেমন? বিছানায় যাব। এভাবে বলবি না বিছানায় যাব, তাও এভাবে এমন গুঙ্গে গুঙ্গে। বুঝিস আমার যন্ত্রণাটা? মেরে ফেলবে আমাকে। বিছানা? উহ, আবার এক কথা, নেব তো। এভাবে কিভাবে যাবি ভেজা গে? একটু বস। তিতির মাথা নাড়ে। ঈশান ধীরে ধীরে ওকে ছেড়ে উঠে দাঁড়ায়। তিতির হেলে দুলে পড়ে যেতে ঈশান আবার ধরে ফেলে। মহা সমস্যায় পড়লাম তো। এভাবে তোকে বিছানায় কীভাবে নেবো? একটু বস, আমি জামা কাপড় নিয়ে এসে। কাপড় লাগবে না, ভেজাগুলো খুলুন আগে। ঈশান খালি মুখে বিষম খেল। তিতির এইভাবে কাঁপা কাঁপা হাতে নিজের ব্লাউজের। ঈশান ঝট করে ঘুরে দাঁড়ালো, চেঁচিয়ে উঠল, খুলবি না বললাম। তিতির এর হাত থেমে গেল। সে জ্বরের ঘুরে এই দুনিয়া নেই। এমন ধমকে তার পছন্দ হলো না। হু করে কেঁদে ফেলল। এমনিতে মাথা যন্ত্রণা করছে, তার উপর শীতে শরীর হিম হয়েছে। এখন বিছানায় লেপ মুড়ি দিয়ে ঘুমানোর সময় এখানে ভেজা কাপড়ে বসে থাকবে নাকি? কান্নার শব্দে বিরক্ত মুখে ঘুরে তাকালো ঈশান। তার শরীর এখন তার নিয়ন্ত্রণ নেই। অঙ্গ প্রত্যঙ্গগুলি সচল হয়েছে, উত্তাপ বেরোচ্ছে শরীর থেকে। না চাইতেও চোখ চলে যাচ্ছে তিতিরের আধা ভিতরে। কালো ইনার স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশান জোরে জোরে শ্বাস নিল। দু হাতে মাথার চুল খামচে ধরে দ্রুত হাতে নিজের হাতের তওয়ালে তিতিরের বুকের উপর ছড়িয়ে দিল। এখানে বসতে বলছি, আমি যাবো আর আসবো, আর কিছু খুলবে না, কিন্তু আজ তো সর্বনাশ করে ছাড়বো। তারপর সকালে উঠে দুশ্চরিত্রের খেতাব আমার গলায় ঝুলালে আর দ্বিতীয় দফা সর্বনাশ করে বাচ্চা ধরিয়ে দেবো একটা। একসাথে বড় হোস তখন দুজন। বেয়াদব মেয়ে। তিতিরের বোধগম্য হলো না কি সব কথাগুলো। সব বোঝা গেল না, তবে নাক ফুললো, কেঁদে ফেলবে আবার। ঈশান ধমকে উঠল, কাঁদবি না বললাম। আমাকে সিডিউস করার ধান্দা? ঈশান দ্রুত পায়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। পুরো আলমারি খুঁজে একটা নর্মাল জামা পেল, সব শাড়ি। মেজাজ দারুণ খারাপ হচ্ছে। রাতভর এভাবে জ্বরের মানুষকে বসিয়ে রাখা, তার উপর এই মেয়ে, তাকে আজ পাগল করে উঠে পড়ে লাগছে। সন্ধ্যা রাতে ডিভোর্সে মাঝরাতে কন্ট্রোল হারিয়ে বাসর সেরে ফেললে বাবা বিষয়টা নিশ্চয় ভালো দেখায় না। তার সব প্ল্যান এক ধাক্কায় জ্বলে যাবে। তখন আর এক সমস্যা, শাড়ি সে পরাতেই জানে না। বাধ্য হয়ে যে নিজের শার্ট বের করলো আলমারি থেকে। বাথরুমের দরজায় গিয়ে পা আটকে গেল। খোদা জানে গিয়ে আবার বউ নামক নির্বোধটা কি খোলা অবস্থায় দেখবে। ভয়ও করছে ঢুকতে। জোরে সোরে শ্বাস নিল। এবার কিছু খুলে বসে থাকলে আরও কিছু করার থাকবে না। নিজের কোমরে বাকিটুকু খুলে ফেলে রাতটা এনজয় করা ছাড়া আর কিছুই করা থাকবে না। সম্ভব না আর কন্ট্রোল করা। আগুনে এসে শরীরে ঘেঁষবে আর পুড়বে না সেটা হয়? পুড়বেই তো, সে তো পুরুষ। হালালের সার্টিফিকেট নিয়ে এমন কাছে টানলে দিন দুনিয়া ভুলবে না। চোখ বন্ধ করে বাথরুমে পা ফেল রাখলো। দীর্ঘশ্বাস নিয়ে তাকালো সামনে। মুহূর্তে তার দিন দুনিয়া থেমে গেল। হৃৎপিণ্ডটা খাঁচা ছেড়ে বেরিয়ে এলো বলে দু হাতে পাশে চেপে ধরল সে। চোখ বন্ধ করে পিছিয়ে গিয়ে ধাক্কা খেল দেওয়ালে। সাজের মায়া, চতুর্থ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালোবাসা দিচ্ছেন সবাই, তাই আমি এই গল্পটা কন্টিনিউ দিয়ে দেব।